আজকে আমি পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজের গল্প অনিশ। এই গল্পটি আমি 3টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম পর্ব আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দিয়ে দিয়েছি। আজ পড়ছি দ্বিতীয় পর্ব। মিসির আলী বই বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। স্মিথ নামের এই লোক কিছু বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করে তার গ্রন্থটি ভারিক্কি করার চেষ্টা করেছেন। নিজের বিভ্রান্তি ছড়িয়ে দিতে চেষ্টা করছেন পাঠকদের কাছে। গ্রন্থের শুভ ভূমিকার কথাই সবাই বলে। গ্রন্থের যে কি প্রচণ্ড ঋণাত্মক ভূমিকা আছে সেই সম্পর্কে কেউ কিচ্ছু বলে না। একজন ক্ষতিকর মানুষ সমাজের যতটা ক্ষতি করতে পারে তার চেয়ে 100 গুণ বেশি ক্ষতি করতে পারে সেই মানুষটির লেখা একটি বই। বইয়ের কথা বিশ্বাস করার আমাদের যে প্রবণতা তার শিকড় অনেক দূর চলে গেছে। একটা বই মাটিতে পড়ে থাকলে তা মাটি থেকে তুলে মাথায় ঠেকাতে হয়। এই ট্রেনিং দিয়ে দেয়া হয়েছে সুদূর শৈশবে। আসবো স্যার? মেয়েটি আবার দরজার কাছে এসে দাঁড়িয়েছে। তাকে লজ্জিত এবং অনুতপ্ত মনে হচ্ছে। ঝড়ে বেগে ঘর ছেড়ে চলে যাওয়ার অপরাধে সে নিজেকে অপরাধী করে কষ্ট পাচ্ছে। স্যার, আসবো? মিসির আলী হাসতে হাসতে বললেন, না। মেয়েটি ঘরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, একটু আগে নিতান্ত বালিকার মতো যে ব্যবহার আপনার সঙ্গে আমি করেছি, এরকম ব্যবহার আমি কখনোই কারো সঙ্গে করি না। আপনার সঙ্গে কেন করলাম তাও জানি না। আপনার কাছে আমি জানতে চাচ্ছি কেন এমন ব্যবহার করলাম? মিসির আলী বললেন, এটা বলার জন্য তুমি আসোনি। অন্য কিছু বলতে এসেছো, সেটাই বরং বলো। বুড়ি নিচু গলায় বলল, আমি খুব বড় ধরনের একটা সমস্যায় ভুগছি। কষ্ট পাচ্ছি, ভয়ঙ্কর কষ্ট পাচ্ছি। আমার সমস্যাটা কেউ একজন বুঝতে পারলে আমি কিছুটা হলেও শান্তি পেতাম। মনে হয় আপনি বুঝবেন। বোঝার চেষ্টা করব। বলো তোমার সমস্যা। বড় একটা খাতায় সব লেখা আছে। খাতাটা আপনাকে দিয়ে যাব। আপনি ধীরে সুস্থে আপনার অবসর সময় পড়বেন। তবে একটি শর্ত আছে। কি শর্ত? কাল আমার অপারেশন হবে। আমি মারাও যেতে পারি। যদি মারা যাই তাহলে আপনি এই খাতায় কি লেখা তা পড়বেন না। খাতাটা নষ্ট করে ফেলবেন। আর যদি বেঁচে থাকি তবেই পড়বেন। মিসির আলী বললেন, তোমার এই শর্ত পালনের জন্য সবচেয়ে ভালো হয় যদি খাতাটা তোমার কাছে রেখে দাও। তুমি মরে গেলে আমি খাতাটা পাবো না। বেঁচে থাকলে তুমি নিজেই আমাকে দিতে পারবে। খাতাটা আমি আমার কাছে রাখতে চাচ্ছি না। আমি চাই না অন্য কেউ এই লেখা পড়ুক। আমি মারা গেলে সেই সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনার কাছে খাতাটা থাকলে এই দুশ্চিন্তা থেকে আমি মুক্ত থাকব। দাও তোমার খাতা। কাল ভোরবেলা অপারেশন থিয়েটারে যাবার আগে আগে আপনার কাছে পাঠাবো। ভালো কথা, পাঠিও। এখন আপনি কোনো একটা হাসির গল্প বলে আমার মন ভালো করে দিন। আমি কোনো হাসির গল্প জানি না। বেশ, তাহলে একটা দুঃখের কথা বলে মন খারাপ করিয়ে দিন। অসম্ভব খারাপ করে দিন, যেন আমি হাউমাউ করে কাঁদি। রাতের বেলায় রাউন্ডের ডাক্তার এসে মিসির আলীর ঘরে ঢুকে বুড়িকে দেখে খুব বিরক্ত হলেন। কড়া গলায় বললেন, কাল আপনার অপারেশন, আপনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এর মানে কি? বুড়ি শান্ত গলায় বলল, এমনও তো হতে পারে ডাক্তার সাহেব যে আজ রাতই আমার জীবনের শেষ রাত। মৃত্যুর পর কোনো একটা জগৎ থাকলে ভালো কথা, কিন্তু জগৎ তো নাও থাকতে পারে। তখন ডাক্তার সাহেব বললেন, প্লিজ আপনি নিজের ঘরে যান, বিশ্রাম করুন। বুড়ি উঠে চলে গেল। ডাক্তার সাহেব বললেন, এই ভদ্রমহিলার সঙ্গে কি আপনার পরিচয় আছে? সম্প্রতি হয়েছে। উনি তো ডেঞ্জারাস মহিলা। ডেঞ্জারাস কোন অর্থে বলছেন? সব অর্থেই বলছি। যে কোনো সিনেমা পত্রিকা খুঁজে বের করুন, ওর সম্পর্কে কোনো না কোনো স্ক্যান্ডালের খবর পাবেন। একবার সুইসাইড করার চেষ্টা করেছেন। এক গাদা ঘুমের ওষুধ খেয়েছিলেন। এই হাসপাতালেই চিকিৎসা হয়। একবার গায়ে আগুন লাগাবার চেষ্টাও করেছেন। তার বাঁ পায়ের স্কিন অনেকখানিই নষ্ট। বাইরে থেকে স্কিন গ্রাফটিং করিয়েছেন। মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং চরিত্র। অনেকের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, আমার কাছে কখনো মনে হয় না।
এই মহিলার লক্ষ লক্ষ টাকা, ইচ্ছা করলেই তিনি ইংল্যান্ড আমেরিকায় গিয়ে অপারেশনটা করাতে পারেন। দেশেও নামি দামি ক্লিনিক আছে, সেখানেও যেতে পারেন। তা যাবেন না, এসে উঠবেন সরকারি হাসপাতালে। কেন বলুন তো? কেন? পাবলিসিটি, আর কিছু না। অপারেশন হয়ে যাবার পর পত্রিকায় খবর হবে অমুক হাসপাতালে অপারেশন হয়েছে, স্রোতের মতো ভক্ত আসবে, হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন কলাপস করবে, আমাদের পুলিশে খবর দিতে হবে, পুলিশ লাঠিচার্জ করবে, আবারও খবরের কাগজের প্রথম পাতায় নিউজ হবে। হাসপাতাল থেকে রিলিজড হয়ে যাবার পর তিনি খবরের কাগজে ইন্টারভিউ দেবেন। সাংবাদিক জিজ্ঞেস করবে, আপনি বিদেশে চিকিৎসা না করিয়ে এখানে কেন করালেন? তিনি হাসি মুখে জবাব দেবেন, আমি দেশকে বড় ভালোবাসি। খবরের কাগজে তার হাস্যমুখী ছবি ছাপা হবে, নিচে লেখা, রূপা চৌধুরী দেশকে ভালোবাসেন। তার নাম রূপা চৌধুরী? কেন, আপনি জানতেন না? না। রূপা চৌধুরীর নাম জানেন না শুনলে লোকে হাসবে। ওর কথা বাদ দিন, আপনি কেমন আছেন বলুন। মাথা ধরা শুরু হয়েছে? এখনো হয়নি, তবে হবে হবে করছে। আগামী বুধবার পিজিতে আপনার ব্রেনের একটা ক্যাট স্ক্যান করা হবে। টিউমার সন্দেহ করছেন? হ্যাঁ। সর্বনাশ। আগে ধরা পড়ুক, তারপর বলবেন সর্বনাশ। তবে সর্বনাশ বলার কিচ্ছু নেই। মস্তিষ্কের টিউমার প্রায় কখনোই ম্যালিগন্যান্ট হয় না। তাছাড়া মস্তিষ্কের অপারেশন প্রায়ই হয়। অপারেশন তেমন জটিলও নয়। নিউরোসার্জনরা আমার কথা শুনলে রেগে যাবেন, তবে কথা সত্যি। ডাক্তার সাহেবের কথা সত্যি। অপারেশন শেষ হবার পরপরই খবর ছড়িয়ে পড়ল রূপা চৌধুরী এই হাসপাতালে আছেন। হাজার হাজার লোক আসতে লাগলো। সে এক দর্শনীয় ব্যাপার। মিসির আলি খবর পেলেন অপারেশন ঠিকঠাক মতো হয়েছে, মেয়েটি ভালো আছে। এটিও আনন্দিত হবার মতো ব্যাপার। তার দিয়ে যাওয়া খাতাটা পড়া শুরু করা যায়। পড়তে ইচ্ছা করছে না। অসুস্থ অবস্থায় কোনো কিছুতেই মন বসে না। ক্যাট স্ক্যান করা হয়েছে, কিচ্ছু পাওয়া যায়নি। তার চেয়েও বড় কথা, লিভারের সমস্যা বলে যা ভাবা হয়েছিল, দেখা যাচ্ছে সমস্যা সেখানে না। মেডিকেল কলেজের যে অধ্যাপক চিকিৎসা করছিলেন, তিনি গতকাল বলেছেন, আপনার শরীরে তো কোনো অসুখ পাচ্ছি না, অসুখটা আপনার মনে না তো? মিসির আলি সাহেব হেসে ফেললেন। প্রফেসর সাহেব বললেন, হাসছেন কেন? আপনি মনোবিদ্যার একজন ওস্তাদ মানুষ, তা জানি। কিন্তু মনোবিদ্যার ওস্তাদ মানুষদের মনের রোগ হবে না এমন তো কোনো কথা নেই। ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারদেরও তো ক্যান্সার হয়, হয় না? অবশ্যই হয়। তবে মনের রোগ এবং জীবাণু বা ভাইরাস ঘটিত রোগকে এক লাইনে ফেলা ঠিক হবে না। আচ্ছা, ফেলছি না। আপনাকে আমার যা বলার তা বললাম। আপনার অসুস্থতার কোনো কারণ ধরা যাচ্ছে না। আপনি কি আমাকে হাসপাতাল ছেড়ে দিতে বলছেন? শুধু শুধু কেবিনের ভাড়া গোনার তো আমি কোনো অর্থ দেখি না। অবশ্যই একটা উপকার হচ্ছে, বিশ্রাম হচ্ছে। যে কোনো রোগের জন্যই বিশ্রাম একটা ভালো ওষুধ। সেই বিশ্রাম আপনি বাড়িতে গিয়েও করতে পারেন। তা পারি। আমি আপনাকে একটা পরামর্শ দেই মিসির আলি সাহেব। দিন। ময়মনসিংহের গ্রামে আমার সুন্দর একটা বাড়ি আছে। পৈতৃক বাড়ি, যা সারা বছর খালি পড়ে থাকে। আপনি আমার ওই বাড়িতে কিছুদিন থেকে আসুন না। আপনার পৈতৃক বাড়িতে? হ্যাঁ। এই বিশেষ ফেভার আপনি কেন করতে চাচ্ছেন? আমি আপনার একজন সাধারণ রোগী, এর বেশি কিছু না। আপনি নিশ্চয়ই আপনার সব রোগীদের হাওয়া বদলের জন্য আপনার পৈতৃক বাড়িতে পাঠান না? না, পাঠাই না। আমাকে পাঠাতে চাচ্ছেন কেন? আমি যদি বলি মানুষ হিসেবে আপনাকে আমার পছন্দ হয়েছে, তাহলে কি আপনার বিশ্বাস হবে? যেসব গুণাবলী একজন মানুষকে সবার কাছে প্রিয় করে, তার কিছুই আমার নেই। আমি শুকনো ধরনের মানুষ। গল্প করতে পারি না, গল্প শুনতেও ভালো লাগে না। ডাক্তার সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমার বড় মেয়েটি আপনার ছাত্রী। তার ধারণা আপনি অসাধারণ একজন মানুষ। সে চাচ্ছে যেন আপনার জন্য বিশেষ কিছু করা হয়। মিসির আলি হেসে ফেললেন। তার ছাত্রছাত্রীরা তাকে সম্পূর্ণ অন্য চোখে দেখে, এটা তিনি লক্ষ্য করেছেন। যদিও তার কোনো কারণ বের করতে পারেননি। অন্য 10 জন শিক্ষক যেভাবে ক্লাস নেন, তিনিও সেইভাবেই নেন। এর বেশি তো কিছুই করেন না। তারপরেও তার ছাত্রছাত্রীরা এরকম ভাবে কেন, সেটা একটা রহস্য। মিসির আলি সাহেব,
জি, আমার বড় মেয়ের স্বামী ধনবান ব্যক্তি। আমার বড় মেয়ে চাচ্ছে তার খরচে আপনাকে বাইরে পাঠাতে, যাতে সর্বাধুনিক চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারেন। আপনি রেগে যাবেন কিনা এই ভেবেই এ প্রস্তাব এতক্ষণ দেইনি। আপনার বড় মেয়ের নাম কি? আমার বড় মেয়ে বলেছে, স্যার আমার নাম জানতে চাইলে নাম যেন আমি না বলি। সে তার নাম জানাতে চাচ্ছে না। আপনি কি আমার মেয়ের প্রস্তাবটি গ্রহণ করবেন? না, তবে আপনার প্রস্তাব গ্রহণ করব। আপনার পৈতৃক বাড়িতে কিছুদিন থাকব। বাড়ি নিশ্চয়ই খুব সুন্দর? হ্যাঁ, খুবই সুন্দর। সামনে নদী আছে। আপনার জন্য নৌকার ব্যবস্থা থাকবে। ইচ্ছা করলে নৌকায় রাত্রি যাপন করতে পারবেন। পাকা বাড়ি। দোতলায় বারান্দা বেশ বড়। বারান্দায় এসে দাঁড়ালে ঘরে যেতে ইচ্ছে করে না, এমন। মিসির আলি ক্লান্ত গলায় বললেন, প্রাকৃতিক দৃশ্য আমাকে তেমন আকর্ষণ করে না। গিয়ে দেখুন, এখন হয়তো করবে। অসুস্থ মানুষকে প্রকৃতি খুব প্রভাবিত করে। পরিবেশেরও রোগ নিরাময়ের ক্ষমতা আছে। আমি কি ব্যবস্থা করব? করুন। দিন ৫ সময় লাগবে। আমি একজন ডাক্তারের ব্যবস্থাও করব। আমার ছাত্র গৌরীপুর শহরে প্র্যাকটিস করে। তাকে চিঠি লিখে দেব, যাতে ৩-৪ দিন পর পর সে আপনাকে দেখে আসে। খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবেন না, বজলু আছে। সে হচ্ছে ১-এর ভিতর ৩। কেয়ারটেকার, কুক এবং দারোয়ান। এই ৩ কাজে সে দক্ষ। বিশেষ করে রান্না সে খুব ভালো করে। মাঝে মাঝে তার রান্নার প্রশংসা করবেন। দেখবেন সে কত খুশি হয়। ডাক্তার সাহেবের পৈতৃক বাড়ি বারোকাদায়। ময়মনসিংহ মোহনগঞ্জ লাইনের অতীতপুর স্টেশনে নেমে ৬ মাইল যেতে হয় রিকশায়, ২ মাইল হেঁটে এবং বাকি ২-৩ মাইল নৌকায়। মিসির আলির খুবই কষ্ট হলো। অতীতপুর থেকে রওনা হয়ে বেশ কয়েকবার মনে হলো না গেলে কেমন হয়। শেষ পর্যন্ত পৌঁছলেন একটা মাত্র কারণে। ডাক্তার সাহেব নানান জোগাড় যন্ত্র করে রেখেছেন। লোকজনকে খবর দেয়া হয়েছে। এরপরে না যাওয়াটা অন্যায়। ডাক্তার সাহেবের পৈতৃক বাড়ি খুবই সুন্দর। সম্প্রতি চুনকাম করা হয়েছে বলেই বোধহয় সবুজের ভেতর ধবধবে সাদা বাড়ি ঝকঝক করছে। বাড়ি দেখে খুশি হবার বদলে মিসির আলির মন খারাপ হয়ে গেল। এত বড় বাড়ি খালি পড়ে আছে, খাঁ খাঁ করছে। কোনো মানে হয়? বাড়ির জন্য তো মানুষ নয়, মানুষের জন্যই বাড়ি। বাড়ির সামনে নদী না, খালের মতো আছে। অল্প পানি। সেই পানিতেই পানসি জাতীয় বিরাট এক নৌকা। বজলু হাসি মুখে বলল, স্যার, নৌকা আপনার জন্যে। বড় আপা চিঠি দিয়েছে যেন প্রত্যেক বিকালে নৌকার মধ্যে আপনারে চা দেই। ঠিক আছে, নৌকাতে চা দিও। আগামীকাল কি খাবেন স্যার? যদি বলেন। মফস্বল জায়গা, আগে আগে না বললে জোগাড় যন্ত্র করা যায় না। রাতের ব্যবস্থা আছে। কই মাছ, শিং মাছ। মাংসের মধ্যে আছে কবুতরের মাংস। মাছের মাথা দিয়া মাসকালাইয়ের ডাল রান্না করছি। যথেষ্ট হয়েছে। দেখো বজলু, খাওয়া দাওয়া নিয়ে তুমি ব্যস্ত হয়ো না। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার আগ্রহ খুবই কম। ২ পদের বেশি কখনো রান্না করবে না। বজলু সব কটা দাঁত বের করে হেসে ফেলল। আপনি বললে তো স্যার হবে না। বড় আপা চিঠি দিয়ে দিয়েছেন। লিখেছেন স্যারের যত্নের যেন কোনো ত্রুটি না হয়। সব সময় খুব করে হলেও যেন প্রতিবেলা ৫ পদের আয়োজন হয়। আমি স্যার অনেক কষ্টে ৫ পদের ব্যবস্থা করেছি। কই মাছের ভাজি, শিং মাছের ঝোল, কবুতরের মাংস, বেগুন ভর্তা আর ডাল। আগামীকাল কি করি এই চিন্তায় আমি অস্থির। অস্থির হবার কোনো প্রয়োজন নেই বুঝলু, আপাতত চা খাওয়াও। তাহলে স্যার নৌকায় গিয়া বসেন, বিছানা পাতা আছে। আপা বলে দিয়েছে নৌকায় চা দেওয়ার জন্য। মিসির আলি সাহেব নৌকাতেই বসলেন। তার মনে হচ্ছে বজলু তাকে বিরক্ত করে মারবে। ভালোবাসার অত্যাচার কঠিন অত্যাচার। একে গ্রহণও করা যায় না, বর্জনও করা যায় না। নৌকায় বসে মিসির আলি একটা মজার জিনিস লক্ষ্য করলেন। খাল বরাবর আম গাছগুলি টিয়া পাখিতে ভর্তি। ১০-১৫টি নয়, শত শত। এরা যখন ওড়ে তখন আর এদের সবুজ দেখা যায় না, কালো দেখায়। এর মানে কি? টিয়া কালো দেখাবে কেন? চলমান সবুজ রং যদি কালো দেখায়, তাহলে তো চলন্ত ট্রেনের সবুজ কামরাগুলিও কালো দেখানোর কথা। তা কি দেখায়?
মিসির আলি মনে করতে পারলেন না। বজলুকে একবার পাঠাতে হবে চলন্ত ট্রেন দেখে আসার জন্য। সে দেখে এসে বলুক। প্রথম রাতে মিসির আলির ভালো ঘুম হলো না। প্রকাণ্ড বড় খাট, তার মনে হতে লাগলো তিনি মাঠের মাঝখানে শুয়ে আছেন। বাতাসও খুব সমস্যা করতে লাগলো। জানালা দিয়ে এক একবার দমকা হাওয়া আসে, আর তার মনে হয় তাকে উড়িয়ে নিয়ে যাবে। মাঝরাতে দরজা জানালা বন্ধ করে তিনি বুড়ির খাতা নিয়ে বসলেন। আমার বাবা মারা যান যখন আমার বয়স 15 মাস। বাবার অভাব আমি বোধ করিনি, কারণ বাবা সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই। স্মৃতি থাকলে অভাববোধের ব্যাপারটা চলে আসতো। আমাকে মানুষ করেছেন আমার মা। তিনি অত্যন্ত সাবধানী মহিলা। বাবার অভাব যাতে আমি কোনোদিন বুঝতে না পারি, তার সব রকম চেষ্টা তিনি বাবার মৃত্যুর পর থেকেই করে আসছেন। তিনি যা যা করেছেন তার কোনোটি কোনো সুস্থ মহিলা কখনো করবেন না। মা হচ্ছেন একজন অসুস্থ অস্বাভাবিক মহিলা। যেহেতু জন্ম থেকেই আমি তাকে দেখে আসছি, তার অস্বাভাবিকতা আমার চোখে ধরা পড়তে অনেক সময় লেগেছে। বাবার মৃত্যুর পর ঘর থেকে তার সমস্ত ছবি, ব্যবহারী জিনিস সরিয়ে ফেলা হয়। কিছু নষ্ট করে দেয়া হয়, কিছু পাঠিয়ে দেয়া হয় আমার দাদার বাড়িতে। মার যুক্তি ছিল বাবার স্মৃতি জড়িত কিছু তার চারপাশে রাখতে পারবেন না। স্মৃতির কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তার নেই। বাবা কেমন ছিলেন, তিনি কি করতেন, তিনি কি গল্প করতেন, এসব নিয়েও মা কখনো আমার সঙ্গে কিছু বলেননি। বাবার সম্পর্কে কিছু বলতে গেলেই তার নাকি অসম্ভব কষ্ট হয়। মা এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বাবার সঙ্গে সম্পর্কযুক্ত সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিলেন। বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সঙ্গেই সম্পর্ক ছিন্ন করলেন। আমার নাম তিতলি, যা বাবা আগ্রহ করে রেখেছিলেন তাও বদলানো হলো। আমার নতুন নাম হলো রূপা। তিতলি নাম মা বদলালেন কারণ এই নাম তাকে বাবার কথা মনে করিয়ে দিত। মা অসম্ভব রূপবতী। আরেকটি বিয়ে করাই মার জন্য স্বাভাবিক ছিল। পাত্রের অভাব ছিল না। রূপবতীদের পাত্রের অভাব কখনোই হয় না। মা বিয়েতে রাজি হলেন না। বিয়ের বিপক্ষে একটি যুক্তি দিলেন, যে ছেলেটিকে বিয়ে করব তার স্বভাব চরিত্র যদি রূপার বাবার চেয়ে খারাপ হয়, তাহলে কখনো তাকে ভালোবাসতে পারবো না। দিনরাত রূপার বাবার সঙ্গে তুলনা করে নিজে কষ্ট পাবো, তাকেও কষ্ট দেব। সেটা ঠিক হবে না। আর যদি ছেলেটি রূপার বাবার চেয়ে ভালো হয়, তাহলে রূপার বাবাকে আমি ক্রমে ক্রমে ভুলে যাব। আর যদি ছেলেটি রূপার বাবার চেয়ে ভালো হয়, তাহলে রূপার বাবাকে আমি ক্রমে ক্রমে ভুলে যাব। তাও ঠিক হবে না। এই মানুষটিকে আমি ভুলতে চাই না। আমার মামারা ছাপোষা ধরনের মানুষ। মাকে নিয়ে তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। কন্যাসহ বোনের বোঝা মাথায় নেবার মতো সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই তাদের ছিল না। তবু মা তাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে রইলেন। কিছুদিন তিনি এক ভাইয়ের বাড়িতে থাকেন, তারপর যান অন্য ভাইয়ের বাসায়। মামারা ধরেই নিলেন মা তার জীবনটা এভাবেই পার করবেন। তারা মার সঙ্গে কুৎসিত গলায় ঝগড়া করেন, গালাগালি করেন। মা নির্বিকার। আমার বয়স যখন 5 হলো, তখন আমাকে বললেন, রূপা, তোকে তো এখন একটা স্কুলে দিতে হয়। ঘুরে ঘুরে জীবন পার করলে তো হবে না, আমাকে থিতু হতে হবে। আমি এখন একটা বাসা ভাড়া নেব, সম্ভব হলে একটা বাড়ি কিনে নেব। আমি বললাম, টাকা পাবে কোথায়? মা বললেন, টাকা আছে। তোর বাবার একটা পয়সাও খরচ করিনি, জমা করে রেখেছি। বাবা বিদেশি এক দূতাবাসে চাকরি করতেন। চাকরিকালীন সময়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যান বলে ইন্স্যুরেন্স থেকে এবং দূতাবাস থেকে বেশ ভালো টাকাই পেয়েছিলেন। মা সেই টাকার অনেকখানি খরচ করে নয়াটোলায় দোতলা একটা বাড়ি কিনে ফেললেন। বেশ বড় বাড়ি, প্রায় 1 বিঘা জমি নিয়ে বাড়ি। একতলা দোতলা মিলে অনেকগুলি ঘর। ভেতরের দিকে 2টো আম গাছ, একটা সজনে গাছ, একটা কাঁঠাল গাছ। বাড়ি পুরনো হলেও সব মিলিয়ে খুব সুন্দর। একতলাটা 5,000 টাকায় ভাড়া হলো। আমরা থাকি দোতলায়। পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি। মা সেই পাঁচিল আরো উঁচু করলেন, ভারী গেট করলেন, একজন দারোয়ান রাখলেন। আমাদের নতুন জীবন শুরু হলো। নতুন জীবন অনেক আনন্দময় হওয়া উচিত ছিল। মামাদের ঝগড়া গালাগালি নেই, অভাব অনটন নেই। এত বড় দোতলায় আমরা মাত্র 2 জন মানুষ। বাড়িটাও সুন্দর,
দোতলায় রেলিং দেওয়া টানা বারান্দাও আছে। আমার খেলার সঙ্গী সাথীও আছে। একতলার ভাড়াটের 2টি আমার বয়সী যমজ মেয়ে আছে। মজার ব্যাপার হচ্ছে আমাদের নিজস্ব বাড়িতে আমার ভয়াবহ জীবন শুরু হলো। মা সারাক্ষণ আমাকে আগলে রাখেন, নিজে স্কুলে নিয়ে যান। যে 4 ঘন্টা স্কুল চলে মা মাঠে বসে থাকেন। ছুটি হলে আমাকে নিয়ে বাসায় ফিরেন। দুপুরে খাবার পরই আমাকে আমার ঘরে আটকে দেন। ঘুমোতে হবে। বিকেলে যদি বলি মা নিচে খেলতে যাই, তিনি গম্ভীর মুখে বলেন, না, দোতলার বারান্দায় বসে খেলো। খেলার জন্য নিচে যেতে হবে কেন? নিচে গেলে কি হবে মা? তুমি নিচে গেলে আমি এখানে একা একা কি করব? আসল কথা হচ্ছে মার নিঃসঙ্গতা। আমি তার একমাত্র সঙ্গী। সেই সঙ্গী তিনি এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করবেন না। দিনের পর দিন রাগারাগি করেছি, কান্নাকাটি করেছি, কোনো লাভ হয়নি। কতবার বলেছি, মা সবাই কত জায়গায় বেড়াতে যায়, চলো আমরাও যাই, বেরিয়ে আসি। কোথায় যাব? চলো কক্সবাজার যাই। না, তাহলে চলো অন্য কোথাও যাই। ঢাকার বাইরে যেতে আমার ইচ্ছা করে না। ঢাকার ভেতরেই কোথাও যাই চলো। কোথায় যেতে চাস? মামাদের বাড়ি? না। বাবার দেশের বাড়িতে যাবে মা? বড় চাচা তো লিখেছেন যেতে। সেই চিঠি তুমি পড়েছ? হ্যাঁ। কেন পড়লে? আমি বলিনি আমার কাছে লেখা কোনো চিঠি তুমি পড়বে না? বলেছি না বলিনি? বলেছ। তাহলে কেন পড়েছ? আর পড়বো না মা। এইভাবে বললে হবে না। চেয়ারের উপর দাঁড়াও, কানে ধরো, কানে ধরে বলো আর পড়বো না। মার চরিত্রে অস্বাভাবিকতার বীজ আগে থেকেই ছিল। যত দিন যেতে লাগলো তত তা বাড়তে লাগলো। মানুষের মানিয়ে চলার ক্ষমতা অসাধারণ। আমি মার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করতে লাগলাম এবং চলতেও লাগলাম। নিজের মনে থাকি, প্রচুর গল্পের বই পড়ি। মাঝে মাঝে অসহ্য রাগ লাগে। সেই রাগ নিজের মধ্যে রাখি, মাকে জানতে দেই না। আমার বয়স অল্প হলেও আমি ততদিনে বুঝে গিয়েছি আমিই মার একমাত্র অবলম্বন। তার সমস্ত জগৎ, সমস্ত পৃথিবী আমাকে নিয়েই। মাঝে মাঝে মা এমন সব অন্যায় করতেন যা ক্ষমার অযোগ্য। আমি সেই অপরাধও ক্ষমা করে দেই। একটা উদাহরণ দেই। আমি সেবার ক্লাস 9-এ উঠেছি। যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের ফেয়ারওয়েল হচ্ছে। ফেয়ারওয়েলে নাটক করা হবে। আমাকে নাটকে একটা পার্ট দেয়া হলো। আমার উৎসাহের সীমা রইল না। মাকে কিছুই জানালাম না। জানালে মা নাটক করতে দেবেন না। মা জেনে গেলেন। গম্ভীর হয়ে রইলেন। কিচ্ছু বললেন না। আমি মাকে সহজ করার অনেক চেষ্টা করলাম। মা সহজ হলেন না। যেদিন নাটক হবে তার আগের রাতে খাবার টেবিলে মা প্রথমবারের মতো বললেন, তোমাদের নাটকের নাম কি? আমি উৎসাহের সঙ্গে বললাম, হাসির নাটক মা। নাম হচ্ছে 2 দুগুণে 15। দম ফাটানো হাসির নাটক। তোমার চরিত্রটা কি? আমি হচ্ছি বড় বোন, পাগলাটে ধরনের মেয়ে। তাকে যে কাজটি করতে বলা হয় সে সবসময় তার উল্টো কাজটি করে। তারপর খুব অবাক হয়ে বলে, ও মাই গড, এটা আমি কি করলাম? আমার অভিনয় খুব ভালো হচ্ছে মা। আমাদের বড় আপা গতকালই আমাকে ডেকে নিয়ে বলেছেন, আমার ভেতর অভিনয়ের জন্মগত প্রতিভা আছে। চর্চা করলে আমি খুব নাম করব। মা, তুমি কি নাটকটা দেখবে? না। দেখতে চাইলে দেখতে পারবে। এই অনুষ্ঠানে গার্জিয়ানরা আসতে পারবেন না। তবে বড় আপা বলেছেন, যারা অভিনয় করছে তাদের মারা ইচ্ছে করলে আসতে পারবেন। তুমি যাবে মা? চলো না প্লিজ। মা শুকনো গলায় বলল, দেখি। তুমি গেলে আমি অসম্ভব খুশি হব মা। অসম্ভব 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 খুশি হব। এত খুশি হব যে চিৎকার করে কাঁদব। মা কিচ্ছু বললেন না। আমার মনে ক্ষীণ আশা হলো মা হয়তো যাবেন। আনন্দে সারা রাত আমি ঘুমোতে পারলাম না। তন্দ্রা মতো আসে, আবার তন্দ্রা ভেঙে যায়। কি যে আনন্দ! ভোরবেলা দরজা খুলে বেরোতে গিয়ে দেখি দরজা বাইরে থেকে তালাবদ্ধ। আমি চেঁচিয়ে ডাকলাম, মা, মা, মা। মা এলেন। আমি চেঁচিয়ে বললাম, তালা বন্ধ করে রেখেছো কেন মা?
মা শীতল গলায় বললেন, আমি অনেক চিন্তা করে দেখলাম, তোমার অভিনয় করা ঠিক হবে না। কি বলছো তুমি মা? যা সত্যি তাই বলছি। স্কুলে আপারা কি মনে করবে মা? আমি না গেলে নাটক হবে না। না হলে না হবে, নাটক এমন কিছু বড় জিনিস না। পরে যখন স্কুলে যাব ওদের আমি কি বলবো? বলবি অসুখ হয়েছিল, মানুষের অসুখ হয় না? আমি কাঁদতে কাঁদতে বললাম, ঠিক আছে মা, আমি স্কুলে যাব না, তুমি তালা খুলে দাও। তালা সন্ধ্যার সময় খুলবো। আমি যাচ্ছি না দেখে স্কুলের এক আপা আমাকে নিতে এলেন। মা তাকে বললেন, মেয়েটা অসুস্থ, খুবই অসুস্থ, সে মামার বাড়িতে আছে। একবার ভাবলাম চিৎকার করে বলি, আপা আমি এই বাড়িতেই আছি, মা আমাকে তালা বন্ধ করে রেখেছে। পর মুহূর্তেই মনে হলো থাক। মা তালা খুললেন সন্ধ্যাবেলায়। তাকে কিছুমাত্র লজ্জিত বা দুঃখিত মনে হলো না। শুধু রাতে আমার সঙ্গে ঘুমোতে এসে আমাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। কান্না দেখে আমি মার অপরাধ ক্ষমা করে দিলাম। আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন মা আরো একটি বড় ধরনের অপরাধ করলেন। আমাদের একতলায় তখন নতুন ভাড়াটে। তাদের বড় ছেলের নাম আবির। ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স পড়েন। লাজুক স্বভাবের ছেলে। কখনো আমার দিকে চোখ তুলে তাকান না। যতবার আমার সঙ্গে দেখা হয় তিনি লজ্জায় লাল হয়ে যান। আমি ভেবে পাই না আমাকে দেখে উনি এত লজ্জা পান কেন? আমি কি করেছি? আমি তো তার সঙ্গে কোনো কথাও বলি না, তার দিকে তাকাইও না। একদিন সন্ধ্যাবেলায় চায়ের কাপ হাতে নিয়ে ছাদে গিয়েছি, দেখি উনি ছাদে হাঁটাহাঁটি করছেন। আমাকে দেখে চমকে উঠে বললেন, আমার বাবা আমাকে আপনাদের এই ছাদটা দেখতে পাঠিয়েছেন, এই জন্য ছাদে এসেছি, অন্য কিছু না। আমি বললাম, ছাদ দেখতে পাঠিয়েছেন কেন? আমার বড় বোনের মেয়ে হয়েছে, এই বাসায় ওর আকিকা হবে। বাবা বললেন ছাদে প্যান্ডেল করে লোক খাওয়াবেন যদি ছাদটা বড় হয়। ছাদটা কি বড়? বড় না, তবে খুব সুন্দর। আমি যদি কিছুক্ষণ ছাদে থাকি আপনার মা কি রাগ করবেন? না, রাগ করবেন কেন? ওকে দেখলেই মনে হয় আমার উপর উনি খুব রাগ করে আছেন। আমার কেন জানি মনে হয় উনি আমাকে সহ্য করতে পারেন না। আমি হাসতে হাসতে বললাম, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। মা শুধু আমার উপর রাগ করেন, আর কারো উপর রাগ করেন না। তিনি বললেন, আপনি যে এতক্ষণ ছাদে আছেন, আমার সঙ্গে কথা বলছেন, এটা জানতে পারলে আপনার মা খুব রাগ করবেন। রাগ করবেন কেন? আর আপনি আমাকে আপনি আপনি করছেন কেন? শুনতে বিশ্রী লাগছে। আমি আপনার ছোট বোন মীরার চেয়েও বয়সে ছোট। আমাকে তুমি করে বলবেন। মনে হলো আমার কথা শুনে তিনি খুব ঘাবড়ে গেলেন। আমার দারুণ মজা লাগলো। উনি অনেকক্ষণ চুপচাপ থেকে বললেন, আপনি কি মানে তুমি কি রোজ ছাদে এসে চা খাও? হ্যাঁ, হেঁটে হেঁটে চা খেতে আমার খুব ভালো লাগে। হেঁটে হেঁটে চা খাই আর নিজের সঙ্গে গল্প করি। নিজের সঙ্গে গল্প করো মানে? আমার তো গল্প করার কেউ নেই, এই জন্যে নিজের সঙ্গে গল্প করি। আমি একটা প্রশ্ন করি, আবার আমিই উত্তর দিই। আচ্ছা। আচ্ছা, আপনি চা খাবেন? আপনার জন্য চা নিয়ে আসবো? না, না, না। এরকম চমকে উঠে নানা করছেন কেন? আপনার জন্য আলাদা করে চা বানাতে হবে না। মা একটা বড় টিপটে চা বানিয়ে রেখে দেন। একটু পর পর চা খান। আমি সেখান থেকে ঢেলে ১ কাপ নিয়ে আসবো। আপনি আমার মতো হাঁটতে হাঁটতে চা খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। তাহলে ২ কাপ চা আনো। দুজনে মিলেই খাই। তোমার মা জানতে পারলে আবার রাগ করবেন না তো? না, রাগ করবেন না। আমি ট্রেতে করে ২ কাপ চা নিয়ে ছাদের সিঁড়ির দিকে যাচ্ছি। মা ডাকলেন, বুড়ি, এদিকে আয়। কি ব্যাপার? চা কার জন্যে নিয়ে যাচ্ছিস? আমি মার কথা বলার ভঙ্গিতে ভয়ানক চমকে উঠলাম। কি ভয়ঙ্কর লাগছে মাকে! হিংস্র কোনো পশুর মতো দেখাচ্ছে। তার মুখে ফেনা জমে গেছে। চোখ টকটকে লাল। তুই কি আবির ছেলেটির জন্য চা নিয়ে যাচ্ছিস? হ্যাঁ। এতক্ষণ কি ছাদে তার সঙ্গে কথা বলছিলি? হুম। ও কি তোর হাত ধরেছে? আমি হতভম্ব হয়ে গেলাম। এসব কি বলছো মা? হ্যাঁ কি না? মা, আমি শুধু ২-১টা কথা।
শোন বুড়ি, তুই এখন আমার সঙ্গে নিচে যাবি। ওই বদ ছেলের মাকে তুই বলবি আপনার ছেলে আমার গায়ে হাত দিয়েছে। ওই বদ ছেলেকে শিক্ষা দেব, তারপর বাড়ি থেকে তাড়াবো। কাল দিনের মধ্যেই এই বদ পরিবারটাকে বাড়ির বাইরে বের করে দিতে হবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, এসব তুমি কি বলছো মা? মা হিস হিস করে বললেন, আমি যা বললাম তা যদি না করিস আমি তোকে খুন করব। আল্লাহর কসম আমি তোকে খুন করব। আয় আমার সঙ্গে আয় বললাম। আমি কাঁদতে কাঁদতে মার সঙ্গে নিচে গেলাম। মা আবিরের মাকে কঠিন গলায় বললেন, আপনার ছেলে আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। আপনার ছেলেকে ডেকে আনুন, এর বিচার করুন। ছেলের মা হতভম্ব হয়ে বললেন, আপা আপনি এসব কি বলছেন? আমার ছেলে এরকম নয়। আপনি ভুল সন্দেহ করছেন। আবির এমন নোংরা কাজ কখনো করবে না। আপনি আপনার ছেলেকে ডেকে আনুন, আমি তার সামনেই কথা বলবো। উনি এসে দাঁড়ালেন। লজ্জায় ভয়ে বেচারা এতটুকু হয়ে গেছে। অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। মা আমাকে বললেন, বুড়ি, বল তুই, এই বদ ছেলে কি তোর গায়ে হাত দিয়েছিল? সত্য কথা বল। সত্য কথা না বললে তোকে খুন করে ফেলবো। বল, এই ছেলে কি তোর গায়ে হাত দিয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ দিয়েছে। বুকে হাত দিয়েছে কিনা বল। দিয়েছে? হ্যাঁ। মা কঠিন গলায় বললেন, আপনি নিজের কানে শুনলেন আমার মেয়ে কি বলল। এখন ছেলেকে শাস্তি দেবেন বা দেবেন না সেটা আপনাদের ব্যাপার। আমার কথা হলো, আগামীকাল দুপুরের আগে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আমি এক পলকের জন্য তাকালাম আবির ভাইয়ের দিকে। তিনি পলকহীন চোখে আমার দিকেই তাকিয়ে আছেন। সেই চোখের রাগ, ঘৃণা বা দুঃখ নেই, শুধুই বিস্ময়। তারা পরদিন দুপুরে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেলেন। রাতে মা আমার সঙ্গে ঘুমুতে এসে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন। আমি মনে মনে বললাম, মা তোমাকে আমি ক্ষমা করতে চেষ্টা করছি, পারছি না। তুমি এমন করে কেঁদো না মা, আমার কষ্ট হচ্ছে। এমনিতেই অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট দিও না। প্রথম পর্যায়ের লেখা এই পর্যন্তই। তারিখ দেয়া আছে। সময় লেখা রাত 2:15। সময়ের নিচে লেখা একটানা অনেকক্ষণ লিখলাম। ঘুম পাচ্ছে, এখন ঘুমোতে যাব। মা আমার বিছানায় এসে শুয়েছেন। আজ সারাদিন হাঁপানিতে কষ্ট পেয়েছেন। এখন সম্ভবত হাঁপানিটা কমেছে। আরাম করে ঘুমুচ্ছেন। আজ সারাদিন মার নামাজ কাজা হয়েছে। ঘুম ভাঙলে কাজা নামাজ শুরু করবেন। রাত পার করে দেবেন নামাজে। কাজেই মার ঘুম না ভাঙিয়ে খুব সাবধানে বিছানায় যেতে হবে। মিসির আলি তার নোটবই বের করে পয়েন্ট নোট করতে বসলেন। পয়েন্ট একটি, মেয়ের মার চরিত্রে যে অস্বাভাবিকতা আছে তা মেয়ের মধ্যেও চলে এসেছে। মেয়ে নিজে সেটা জানে না। সে নিজেকে যতটা স্বাভাবিক ভাবছে তত স্বাভাবিক সে নয়। একটি স্বাভাবিক মেয়ে তার মৃত বাবার জন্য অনেক বেশি ব্যস্ততা দেখাতো। এত বড় একটি লেখার কোথাও সে বাবার নাম উল্লেখ করেনি। এমন না যে বাবার নাম তার অজানা। মার সম্পর্কে রূপবতী শব্দটি সে ব্যবহার করেছে, বাবা সম্পর্কে কিছুই বলেনি। তার মা এত বড় একটা কাণ্ড করার পরেও মার কষ্টটাই তার কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে। নিজেকে সে মার কাছ থেকে আলাদা করতে পারছে না। এর ফলাফল সাধারণত শুভ হয় না। এত বড় ঘটনার পরেও যে মার কাছ থেকে নিজেকে আলাদা করতে পারছে না, সে আর কোনোদিনও পারবে না। মিসির আলি রূপার খাতার পাতা উল্টালেন। এসএসসিতে আমার এত ভালো রেজাল্ট হবে আমি কল্পনাও করিনি। আমাদের ক্লাসের অন্য সব মেয়েদের প্রাইভেট টিউটর ছিল, আমার ছিল না। মার পছন্দ নয়। মার ধারণা অল্প বয়স্ক প্রাইভেট মাস্টাররা ছাত্রীর সাথে প্রেম করার চেষ্টা করে, আর বয়স্করা নানান কৌশলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। কাজে যা পড়লাম নিজে নিজে পড়লাম। রেজাল্ট হবার পর বিস্ময়ে হকচকিয়ে গেলাম। কি আশ্চর্য কাণ্ড! ছেলে মেয়ে সবার মধ্যে ফিফথ। 5টা বিষয়ে লেটার। আমি বললাম, তুমি কি খুশি হয়েছ মা? মা যন্ত্রের মতো বললেন, হুম। খুব খুশি না অল্প খুশি? খুব খুশি। আমাদের সঙ্গে যে মেয়েটা 4th হয়েছে সে শান্তিনিকেতনে পড়তে যাচ্ছে। তুমি কি আমাকে শান্তিনিকেতনে পড়তে দেবে? মা আমাকে বিস্মিত করে দিয়ে বললেন,
হ্যাঁ, দেব। সত্যি? হ্যাঁ, সত্যি। কিভাবে যেতে হয়, টাকা পয়সা কত লাগে, খোঁজ খবর আনো। তুমি সত্যি সত্যি বলছো তো মা? বললাম তো হ্যাঁ। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হবার কি আছে? এই দেশে কি আর পড়াশোনা আছে? টাকা থাকলে তোকে বিলেতে রেখে পড়াতাম। আমার আনন্দের সীমা রইল না। ছুটোছুটি করে কাগজপত্র জোগাড় করলাম। অনেক যন্ত্রণা, সরকারি অনুমতি লাগে। আরো কি কি সব যন্ত্রণা। সব করলেন রুমার বাবা। রুমা হচ্ছে সেই মেয়ে যে ফোর্থ হয়েছে। রুমার বাবা সংস্কৃতি মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি। তিনি যে শুধু ব্যবস্থা করে দিলেন তাই না, আমাদের দুজনের জন্য দুটো স্কলারশিপেরও ব্যবস্থা করলেন। পাসপোর্ট, ভিসা সব উনি করলেন। বাংলাদেশ বিমানে যাব, ভোর ৯টায় ফ্লাইট। উত্তেজনায় আমি রাতে ঘুমোতে পারলাম না। মা আমাকে জড়িয়ে ধরে সারা রাতই ফুঁপিয়ে কাঁদলেন। খানিকক্ষণ কাঁদেন, তারপর বলেন, ও বুড়ি, তুই কি পারবি আমাকে ছেড়ে থাকতে? কষ্ট হবে, তবে পারবো। তুমিও পারবে। না, আমি পারবো না। যখন খুব কষ্ট হবে তখন কলকাতা চলে যাবে। কলকাতা থেকে শান্তিনিকেতন ১.৫ ঘন্টা লাগে ট্রেনে। শান্তিনিকেতনে অতিথি ভবন আছে, সেখানে উঠবে। আমার যখন খারাপ লাগবে আমিও তাই করব। হুট করে ঢাকায় চলে আসব। তুই বদলে যাচ্ছিস। আমি আগের মতোই আছি মা, সারা জীবন এইরকম থাকবো। না, তুই বদলাবি। তুই ভয়ঙ্কর রকম বদলে যাবি। আমি বুঝতে পারছি। তোমার যদি বেশি রকম খারাপ লাগে তাহলে আমি শান্তিনিকেতনে যাবার আইডিয়া বাদ দেব। বাদ দিতে হবে না, তোর এত শখ, তুই যা। মা শোনো, যাবার পর যদি দেখি খুব খারাপ লাগছে তাহলে চলে আসব। খুব ভোরে আমার ঘুম ভাঙলো। দেখি বিছানায় মা নেই। দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে তালা বন্ধ। আমি আগের বারের মতো হইচই চেঁচামেচি কিছুই করলাম না। কাঁদলাম না, চুপ করে রইলাম। তালা বন্ধ রইলাম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যাবেলা মা নিচু গলায় বললেন, ভাত খেতে আয় বুড়ি, ভাত দিয়েছি। আমি শান্ত মুখে ভাত খেতে বসলাম। এমন ভাব করলাম যেন কিছুই হয়নি। মা বললেন, ডালটা কি টক হয়ে গেছে? সকালে রান্না করেছিলাম, দুপুরে জাল দিতে ভুলে গেছি। আমি বললাম, টক হয়নি, ডাল খেতে ভালো হয়েছে মা। ভাত খাবার পর কি চা খাবি? চা বানাবো? বানাও। আমি চা খেলাম, খবরের কাগজ পড়লাম, ছাদে হাঁটতে গেলাম। মা যখন এশার নামাজ পড়তে জায়নামাজে দাঁড়ালেন তখন আমি এক অসীম সাহসী কাণ্ড করে বসলাম। বাড়ি থেকে পালালাম। রাত ৯টায় উপস্থিত হলাম এশার বাসায়। এশা আমার বান্ধবী। এশার বাবা মা খুবই অবাক হলেন। তারা তক্ষুনি আমাকে পৌঁছে দিয়ে আসতে চান। অনেক কষ্টে তাদের আটকালাম। এক রাত তার বাসায় থেকে ভোরবেলা চলে গেলাম রুবিনাদের বাড়ি। রুবিনাকে বললাম, আমি ২ দিন তোদের বাড়িতে থাকবো। তোর কি অসুবিধা হবে? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। রুবিনা চোখ কপালে তুলে ফেলল। আমি বললাম, তুই তোর বাবা মাকে কিছু একটা বল যাতে তারা সন্দেহ না করেন যে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। রুবিনাদের বাড়িতে ২ দিনের জায়গায় আমি ৪ দিন কাটিয়ে ৫ম দিন মায়ের কাছে ফিরে যাওয়া স্থির করলাম। বাড়ি পৌঁছলাম সন্ধ্যায়। মা আমাকে দেখলেন, কিছুই বললেন না। এরকম ভাবে তাকালেন যেন কোথাও বেড়াতে গিয়েছিলাম, ফিরে এসেছি। আমি চাপা গলায় বললাম, কেমন আছো মা? মা বললেন, ভালো। তুমি মনে হয় আমার উপর ভয়ঙ্কর রাগ করেছ। কি শাস্তি দিতে চাও দাও। আমি ভয়ঙ্কর অন্যায় করেছি। শাস্তি আমার প্রাপ্য। মা কিছু বললেন না, রান্নাঘরে ঢুকে গেলেন। আমি লক্ষ্য করলাম বসার ঘরে অল্প বয়সী একটি ছেলে বসে আছেন। কঠিন ধরনের চেহারা, রোগা, গলাটা হাঁসের মতো অনেকখানি লম্বা। মাথার চুল তেলে জবজব করছে। সে খবরের কাগজ পড়ছিল। আমাকে এক নজর দেখে আবার খবরের কাগজ পড়তে লাগলো। আমি মাকে গিয়ে বললাম, বসার ঘরে বসে আছে লোকটা কে? ওর নাম জয়নাল, আমাদের দূর সম্পর্কের আত্মীয়। ইঞ্জিনিয়ারিং পড়ে, ফাইনাল ইয়ারে। এবছর পাশ করে বেরোবে। এখানে কি জন্য? তুই চলে যাবার পর আমি খবর দিয়ে আনিয়েছি। একা থাকতাম, ভয় ভয় লাগতো। আই এম সরি মা, এরকম ভুল আর করব না।
আমি চলে এসেছি, এখন তুমি ওকে চলে যেতে বলো। তুই আমার ঘরে আয় বুড়ি, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। আমি মার ঘরে গেলাম। মা দরজা বন্ধ করে দিলেন। মার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। এতক্ষণ লক্ষ্যই করিনি এই 5 দিনে মার চেহারা স্বাস্থ্য সম্পূর্ণ ভেঙে গেছে। তাকে দেখে মনে হচ্ছে একটা জীবন্ত কঙ্কাল। মা বললেন, তুই চলে যাবার পর থেকে আমি পানি ছাড়া আর কিছুই খাইনি। এটা কি তোর বিশ্বাস হয়? আমি কাঁপা গলায় বললাম, হয়। মা বললেন, দোকান থেকে ইঁদুর মারা বিষ এনে আমি গ্লাসে গুলে রেখেছি তোর সামনে খাবো বলে। আমি যে তোর সামনে বিষ খেতে পারি, এটা কি তোর বিশ্বাস হয়? আমি কাঁদতে কাঁদতে বললাম, হয়। মা বললেন, এক শর্তে আমি বিষ খাবো না। আমি যে ছেলেটিকে বসিয়ে রেখেছি তাকে তুই বিয়ে করবি, এবং আজ রাতেই করবি। আমি কাজী ডাকিয়ে আনবো। আমি বললাম, এসব তুমি কি বলছো মা? এই ছেলে খুব গরিব ঘরের ছেলে, ভালো ব্রিলিয়ান্ট ছেলে। আমি তাকে ইন্টারমিডিয়েট থেকে পড়ার খরচ দিয়ে যাচ্ছি। তোর জন্যই করছিলাম। এই ছেলে বিয়ের পর এ বাড়িতে থাকবে, আমাদের দুজনকে দেখাশোনা করবে। আমার মুখে কথা আটকে গেল, মাথা ঘুরছে। কি বলবো কিছুই বুঝতে পারছি না। মা বললেন, টেবিলের দিকে তাকিয়ে দেখ, গ্লাসে বিষ গোলা আছে। এখন মন ঠিক কর, তারপর আমাকে বল। সেই রাতেই আমার বিয়ে হলো। নয়াটোলার কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিয়ে গেলেন। দেনমোহরানা 1,01,000 টাকা। বিয়ে উপলক্ষে দামি একটা বেনারসি পরলাম। মা আগেই কিনিয়ে রেখেছিলেন। বাসর হলো মার শোবার ঘরে। আমার স্বামী বাসর রাতে প্রথম যে কথাটি আমাকে বললেন তা হচ্ছে, গত 5 দিন তুমি কার কার বাড়িতে ছিলে আমাকে বলো, আমি খোঁজ নেব। আমি কঠিন গলায় বললাম, কি খোঁজ নেবেন? আমার স্বামী বললেন, গরিব হয়ে জন্মেছি বলে আজ আমার এই অবস্থা। বড়লোকের নষ্ট মেয়ে বিয়ে করতে হলো। নষ্টামি যা করেছো করেছো, আর না। আমি মানুষটা ছোটখাটো কিন্তু ধানি মরিচ। ধানি মরিচ চেনো তো? সাইজে ছোট, ঝাল বেশি। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা গল্প অনিশের 2য় পর্ব। অডিও কথারে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। ভুল ত্রুটি হলে, কোনো পরামর্শ থাকলে বা কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে কমেন্টে জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।